মাঝরাতে ঘুমটা হঠাৎ ভেঙে গেল তারকবাবুর। ডায়াবেটিসের কারণে রাতে শোয়ার পর তাকে বার কয়েক উঠতেই হয়। দিনে চাকরটা সঙ্গে থাকলেও রাতে তাকে একাই থাকতে হয়। বিছানা থেকে নেমে আলোর সুইচটা দিতে যাবেন, আর ঠিক সেই সময় একবারে কান ফাটানো শব্দে একটা বাজ পড়ল। বলা বাহুল্য কারেন্ট গেল চলে। বিরক্ত হয়ে একবার করে আওয়াজ করেন। টর্চ খুঁজতে গিয়ে শেষে দেশলাইয়ের বাক্সটাই হাতে উঠে আসে তার। একটা কাঠি বের করে সেটা জ্বালিয়ে আধো চোখ বন্ধ করেই বাথরুমের দিকে পা বাড়ালেন, আর সঙ্গে সঙ্গেই আঁতকে উঠলেন। দেশলাইয়ের কাঁপতে থাকা আলোয় তারকবাবু দেখলেন তার নিজের নগ্ন মূর্তি থামের আড়ালে অন্ধকারটায় দাঁড়িয়ে। হিম শীতল সেই দৃষ্টি, গলার ওপর আড়াআড়িভাবে যেন খুর চালিয়ে দিয়েছে কেউ। গল গল করে রক্ত ঝরছে সেখান থেকে। জানলা দিয়ে মাঝে মাঝে বিদ্যুতের আলো এসে চোখ দুটোকে যেন আরো জীবন্ত করে তোলার চেষ্টা করছে। ভয়ে অস্ফুট আর্তনাদ করে ফেললেন তারকবাবু। মূর্তিটা যেন এই মুহূর্তেরই অপেক্ষায় ছিল। মরা মাছের মতো চোখ দুটো হঠাৎ ধক ধক করে জ্বলে উঠল। ঠোঁট বিকৃত করে একটা ভীষণ রাগ নিয়ে সে কিছু একটা বলতে গেল, আর ঠিক তখনই গলার কাটা অংশটা থেকে মুন্ডুটা ছিঁড়ে গিয়ে মাটিতে পড়ে গেল। চোখের চাউনি ছাদের সিলিংয়ের দিকে। সেই কালচে রক্তের ধারা দেখে ঘরের মেঝেতে পড়ে জ্ঞান হারালেন তারকনাথ মজুমদার। রহস্য ও রোমাঞ্চকর গল্পের সমাহার আমাদের দ্য মিস্ট্রি টেলার। দ্য মিস্ট্রি টেলারে আজ আপনার জন্য রৌনক মুখার্জির কলমে ক্রাইম থ্রিলার হরর স্টোরি জিঘাংসা। গল্প পাঠে রৌনক, গল্পের সূত্রধরের ভূমিকায় আমি খুশি। শুরু হচ্ছে দ্য মিস্ট্রি টেলার অরিজিনালসের জিঘাংসা। সকালে ফোন কলের শব্দে ধড়মড় করে উঠে বসলেন তিনি বিছানাতেই। হ্যালো হ্যালো স্যার, কাল রাতে আদিগঙ্গার কাছে একটা বডি পাওয়া গেছে, পাড়ের কাছে পড়েছিল। আপনি এখনই একবার আসতে পারবেন? আরে হয়েছেটা কি? তোমরা কি সামলাতে পারবে না নাকি? আসলে স্যার, বডির গলার কাজটা এমন নৃশংসভাবে। হেই থামো থামো, আসছি আসছি, একটু টাইম দাও। বলে ফোনটা কেটে দিলেন। বাথরুমের সামনে বা মেঝেতে অস্বাভাবিকতার কোনো চিহ্ন নেই। বৃষ্টি হয়তো হয়েছিল, একটা ঠান্ডার আমেজ আছে ঠিকই, তবে ভয় পাওয়ার মতো কিছুই নজরে পড়ল না। ঘড়িতে সকাল 7:50। বিছানা থেকে উঠে ফ্রেশ হয়ে ইউনিফর্ম চাপিয়ে বেরিয়ে পড়লেন ক্রাইম ব্রাঞ্চের সিনিয়র অফিসার মিস্টার তারকনাথ মজুমদার। তার আজকের গন্তব্য আদিগঙ্গা। আসুন স্যার, আসুন। গুড মর্নিং। গুড কি ব্যাড সেটা বডি দেখার বডি বোঝা যাবে। রাইট স্যার, স্থানীয় এক বাসিন্দা প্রাতকর্ম স্বার্থে এসে ওটা দেখতে পায়, তারপর সেই পুলিশকে ইনফর্ম করে। আসুন স্যার, এই যে। বলে নদীর পাড়ে পড়ে থাকা একটা বডির দিকে ইঙ্গিত করে। সানগ্লাসটা খুলে সেখান থেকেই একবার চোখ বুলিয়ে নেন তারকবাবু, তারপরে এগিয়ে যান বডিটার কাছে। সামনে যেতেই তার হৃদস্পন্দন যেন বেড়ে গেল। তারকবাবু দেখলেন একটা বছর 25-এর ছোকরা নদীর দিকে মুখ করে পড়ে আছে। গলার নলি আড়াআড়িভাবে চিড়ে দিয়েছে কেউ। সেখানে রক্ত জমাট বেঁধে কালো হয়ে গেছে, আর সেই কালচে রক্তের ওপর মাছি ভনভন করছে। একটা তীব্র চিৎকার করতে না পারার যন্ত্রণা তার মুখকে আরো বিকৃত করে তুলেছে। তারকবাবুর গত রাতের স্বপ্নের কথা মনে পড়ে গেল। বুকের মধ্যে কেমন এক চাপ অনুভব করলেন তিনি, আর সেখানেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন মাটিতে।
এখন একটু ঠিক লাগছে স্যার? হ্যাঁ প্রায় 4 ঘন্টা অজ্ঞান হয়ে শুয়ে থাকার পর চোখ খুললেন তারকবাবু। হ্যাঁ। বলে আশপাশটা একবার দেখে নিলেন। তার নিজেরই বাড়ি। সকালবেলা আপনি হঠাৎ অজ্ঞান হয়ে গেলেন, মানে আমরা তো ব্যাপারটা ঠিক... প্রশ্নটা শুনেই ঘটনাটার কথা মনে পড়ে গেল তার। ঠিকই তো, অজ্ঞান হয়ে যাওয়ার মতো তো কিছু হয়নি। 30 বছর তিনি এই প্রফেশনে রয়েছেন। গলা কেটে খুন একটা খুব কমন ক্রাইম। এর আগে তিনি বহুবার দেখেছেন, নিজে হ্যান্ডেলও করেছেন। আসলে ভিকটিমের সাথে রাতের সেই ভয়ঙ্কর স্বপ্নের এক আশ্চর্য মিল খুঁজে পান তিনি। আর তাতেই হয়তো... জানি না, হয়তো প্রেশার ফল করেছিল। বলে প্রশ্নটা এড়িয়ে গেলেন। পোস্টমর্টমে পাঠিয়েছো? হ্যাঁ স্যার, পাঠানো হয়েছে। আচ্ছা, লোকটার নাম কি? বাড়িতে কন্ট্যাক্ট করেছো? হ্যাঁ, নাম গৌরীলাল। বস্তিতে থাকতো, ওই শিয়ালদার দিকে। গৌরীলাল? নামটা চেনা চেনা লাগলো তার। আচ্ছা চলো, ওর বাড়ির লোকেদের সঙ্গে একটু কথা বলা দরকার। স্যার বলছিলাম, আজ বরং থাক, আপনি রেস্ট নিন। আমরা তো আছি, সমস্যা হবে না। আপনি বরং কাল জয়েন করবেন। ঘড়ির দিকে একবার চেয়ে দেখলেন তারকবাবু। শীতের বিকেল, সন্ধে ঘনিয়ে এসেছে। শরীরটা আর সায় দিচ্ছে না। একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, দরকার পড়লে কল করো, কেমন? শিওর স্যার, আজ তাহলে আসি, আপনি রেস্ট নিন। একটা সিগারেট ধরিয়ে বিছানায় শুয়েই জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। বেশ মনোরম আবহাওয়া। একটু চা হলে বেশ জমত। গোড়া, এই গোড়া! কোনো সাড়া নেই। আর একবার ডাকতে গিয়ে মনে পড়ল, সকালেও তো সে আসেনি। শরীর খারাপ হয়তো। সারাদিনের ছোটাছুটির পর তার আর উঠতে ইচ্ছে হলো না। বিছানায় শুয়েই তিনি চোখ বুজলেন। স্যার, স্যার, আমাকে বাঁচান, আমাকে বাঁচান স্যার, আমাকে বাঁচান। একটা লোক আমাকে ফলো করছে। ফলো করছে? কই, কেউ নেই তো? কে ফলো করছে? জানি না স্যার, জানি না। তবে আমি সত্যি বলছি, কেউ একজন আমাকে ফলো করছিল। অন্ধকারে তার ওই লাল চোখ। না না না, আমি বলবো না, তা বলার নয়। তার বাঁ হাতে একটা ছুরি ছিল। অস্পষ্টভাবে দেখলেও আমি ভুল করছি না স্যার, আমি ভুল করছি না, আপনি বিশ্বাস করবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, শান্ত হও। রাত 11টা বাজতে চললো, তুমি বাড়ি যাও। আমি তোমার সঙ্গে একজন কনস্টেবল পাঠিয়ে দিচ্ছি। সে সারা রাত তোমার বাড়ির ওপর পাহারা দেবে, ঠিক আছে? আচ্ছা, তোমার নাম কি? ইন্দ্রাণী। বাহ, আচ্ছা। এই নাও, এটা আমার কার্ড। ইফ এনি এমার্জেন্সি অ্যারাইজেস, ডু কল মি, ওকে? কার্ডটা হাতে নিয়ে একবার চোখ বুলিয়ে নিল ইন্দ্রাণী। তাতে বড় বড় অক্ষরে লেখা, অফিসার প্রিয়ব্রত সান্যাল, নিচে ফোন নাম্বার। থ্যাংক ইউ স্যার। বলে একজন কনস্টেবলের সঙ্গে মেয়েটি চলে গেল। মিস্টার সান্যাল নিজেও যেতে পারতেন, কিন্তু কাল সকালেই সিনিয়র অফিসার তারকনাথ মজুমদারের সঙ্গে তার গৌরীলালের মার্ডার কেসটার জন্য বেরোনোর কথা। তারকবাবু এর আগে অনেকবারই বলেছেন, তোমার মতো 1-2 পিস অফিসার যদি আমাদের ডিপার্টমেন্টে থাকতো, তবে যে কোনো ক্রাইম করার আগে লোকে দুবারই ভাবতো। 4 বছরের চাকরি জীবনে 7টা ক্রাইম সলভ করেছেন তিনি। তাই তারকবাবু নিজে সান্যালকে এই কেসের ব্যাপারে তাকে অ্যাসিস্ট করার জন্য বলেছেন। কাল সকালেই তাদের বেরোনোর কথা। পরদিন যথাসময় গাড়ি নিয়ে তারকবাবুর ফ্ল্যাটের নিচে হাজির হলেন ইন্সপেক্টর প্রিয়ব্রত সান্যাল। মিনিট 5-এর মধ্যেই তারা রওনা দিলেন শিয়ালদার দিকে। গাড়িতে যেতে যেতে নানান কথাবার্তা চললেও সেই স্বপ্নের কথা তারকবাবু কিছুই বললেন না। শিয়ালদা পৌঁছে গৌরীলালের ঘর খুঁজে পেতে বেশ বেলা হয়ে গেল। মাঝারি মাপের একটা ঘর, তারই একদিকে মেঝেতে শোয়া আর একদিকে রান্নার ব্যবস্থা। ঘরের প্রতিটি কোণে অভাবের ছাপ স্পষ্ট।
গৌরীলালের বাবা নেই, দাদাও একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এখন ছোট ছেলেটাকেও হারিয়ে ওর মায়ের প্রায় পাগলের মতো অবস্থা। সদ্য বিয়ে করা বউটা এলোমেলো চুল নিয়ে ঘোলাটে স্থির দৃষ্টিতে সিলিংয়ের দিকে তাকিয়ে বসে আছে। পায়ের তলা থেকে মাটি সরে গেছে বেচারির। বাড়িতে কে কে থাকেন? প্রশ্ন করলেন তারকবাবু। মা, আমি আর দেওয়ালে ঝোলানো একটা ছবির দিকে তাকিয়ে নিজের হাঁটু জোড়া শক্ত করে জড়িয়ে ধরে জবাব দিল তার স্ত্রী। তার দৃষ্টি অনুসরণ করে তারাও তাকান সেই দিকে। গোড়া? অস্ফুট আর্তনাদ করে ওঠেন তারকবাবু। এই যে গোড়ার ছবি? আপনি চিনতেন স্যার? হ্যাঁ, আমার দেখভাল করতো, কাজ করতো, সারাক্ষণ আমার কাছেই থাকতো। আপনি আমার স্বামীকে চিনতেন? কে করলো এই কাজ আপনি জানেন? বলুন না দাদা বাবু, কে আমার এই সর্বনাশ করলো? তারকবাবুর মুখ দিয়ে কথা বেরোলো না। মাস 6 হলো ছেলেটা তার কাছে কাজ করত। বাড়ির যাবতীয় কাজও একাই সামলাতো। খুব ভালো ছেলে ছিল গোড়া। গৌরীলাল নামটা তার চেনা চেনা মনে হয়েছিল বটে। নদীর পাড়ে বডিটা দেখেও তিনি চিনতে পারেননি, হয়তো আগের রাতে সেই বিভৎস স্বপ্নের জন্যেই। অবস্থা বুঝে প্রিয়ব্রত বললেন, আচ্ছা, আমরা দেখছি, খুনি ঠিকই শাস্তি পাবে, আপনি চিন্তা করবেন না। আজ আমরা আসি, পরে প্রয়োজন মতো আপনার সাথে যোগাযোগ করে নেব। বলে তারা গাড়িতে উঠলেন। ফেরার পথে কেউ কোনো কথা বললেন না। ফ্ল্যাটে পৌঁছে তারকবাবু বললেন, আজ আর থানায় যাচ্ছি না, আমার না শরীরটা ভালো লাগছে না, বুঝলে? শিওর স্যার, আপনি রেস্ট নিন, আমি আসি, কাল আপনার সাথে এই ব্যাপারে কথা হবে। বেরিয়ে যেতে গিয়ে দরজার কাছে পৌঁছে ঘুরে দাঁড়িয়ে মিস্টার সান্যাল বললেন, সাবধানে থাকবেন স্যার, টেক কেয়ার, বাই। তারকবাবু মুচকি হেসে ঘাড় নেড়ে তাকে বিদায় জানালেন। গোড়াটা সত্যি বড় ভালো ছেলে ছিল। কোথা থেকে যে কি হয়ে গেল কিছুই বোঝা গেল না। এইসব ভাবতে ভাবতে তিনি ঘুমিয়ে পড়লেন। মধ্যরাতে হঠাৎ এক চাপা মেয়েলি কান্নার আওয়াজে ঘুমটা ভেঙে গেল। তারকবাবু চোখ খুলে চাইলেন। অন্ধকার ঘরে চাঁদের আলো এসে পড়েছে মেঝের ওপর। ঘড়ির সেকেন্ডের কাঁটার টিক টিক শব্দ ছাড়া দ্বিতীয় আর কোনো শব্দ নেই। কটা বাজে বোঝার চেষ্টা করেন, কিন্তু অন্ধকারে কিছুই দেখা যায় না। চোখের পাতা জোড়া আবার ভারী হয়ে আসে তার। ধীরে, অতি ধীরে পাতা দুটো এক হয়ে যায়, আর ঠিক তখনই আবার সেই মেয়েলি গলায় চাপা আর্তকান্না শুনতে পেয়ে ধড়মড়িয়ে উঠে বসেন তারকবাবু। এবার আর মনের ভুল নয়, তিনি এখনো সেই কান্না শুনতে পাচ্ছেন। কি মনে হতে তিনি বাথরুমের সামনে সেই থামের দিকে চোখ ফেরান, আর আবঝা অন্ধকারে দেখতে পান এক ভয়ঙ্কর শীতল নগ্ন নারীমূর্তি অঙ্গার চক্ষু নিয়ে সোজা তাকিয়ে রয়েছে তাঁর দিকে। আর্তনাদ করার চেষ্টা করেন তারকবাবু, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বের হয় না। মূর্তিটা যেন 2 পা এগিয়ে আসে তার দিকে, আর তখনই পুরো দৃশ্যটা তার সামনে পরিষ্কারভাবে ফুটে ওঠে। জানলা দিয়ে আসা চাঁদের আলোয় ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার মিস্টার তারকনাথ মজুমদার দেখতে পান তার সামনে দাঁড়িয়ে থাকা নগ্ন ফ্যাকাশে নারী মূর্তির বুকের ডান দিকে প্রায় গোটা ছড়িটাই গেঁথে দেওয়া হয়েছে। রক্ত চুইয়ে পড়ছে সেই ক্ষতস্থান থেকে। আর সেই মেয়েটির মুখে, না, মেয়েটির মুখ না, তার বদলে সেখানে তারকবাবুর নিজের মুখ বসানো। চোখ দুটো থেকে যেন ঠিকরে পড়ছে আগুন, জিভ থেকে ফেনা বেরিয়ে পাশ দিয়ে চুইয়ে পড়ছে। এলো চুলগুলো কোনো এক পতঙ্গভুক উদ্ভিদের মতো যেন গিলে খেতে আসছে তাকে। এক পা করে এগিয়ে আসছে সেই ভীষণ নারী। নিজের মুখকে এত বিভৎস কোনো দিন লাগেনি তার। কেন জেঠু, কেন? তীক্ষ্ণ খোনা গলায় কেঁদে উঠল মেয়েটি।
আর নিজেকে স্থির রাখতে পারলেন না তারকবাবু। মার্বেলের মেঝেতে পড়ে জ্ঞান হারালেন। সকালে একটা ভীষণ চেঁচামেচির শব্দে জ্ঞান ফিরল তারকবাবুর। চোখ খুলে দেখলেন তিনি অচেতন অবস্থাতেই মেঝেতে পড়েছিলেন সারা রাত। হাত দুয়েক সামনে খানিক রক্তের দাগও দেখতে পান। তবে কি সেটা স্বপ্ন ছিল না? উঠতে গিয়ে নিজের পেটে আর পায়ে একটা তীব্র ব্যথা অনুভব করেন। ডান পায়ের পাতায় সরু কিছুর আঘাতে রক্ত জমে গিয়েছে। তবে কি সেই নারী মূর্তি তাকে আঘাত করেছিল নাকি? হ্যাঁ সান্যাল, বলো। স্যার, আপনি কি স্পটে পৌঁছে গেছেন? মানে কোন স্পট? সে কি আপনি জানেন না? আপনাদের কমপ্লেক্সের মধ্যেই একটা অ্যাপার্টমেন্টে এক তরুণী কাল রাতে মার্ডার হয়েছে। হ্যাঁ? বুকে হাতুড়ির ঘা পড়ল তারকবাবুর। হঠাৎ করে গত রাতের সেই ভয়ঙ্কর নারীমূর্তি আর অপার্থিব স্বরে তার করুণ কান্না ভেসে এলো যেন। কোনো রকমে তিনি নিজেকে সামলে নিয়ে বললেন, আচ্ছা সান্যাল, একটা কথা বলো তো, মেয়েটিকে কি ছুরিবিদ্ধ করে খুন করা হয়েছে? ইয়েস স্যার। আর ছুরিটা কি বুকের ডান দিকে বসানো হয়েছে? রাইট স্যার, কিন্তু আপনি... কিছু না, কিছু না। তুমি আসবে কখন? আমি আধ ঘন্টার মধ্যেই ঢুকছি। ওকে, এসো, আমিও যাচ্ছি। বলে ফোনটা কেটে দিলেন মিস্টার মজুমদার। কাল রাতের ঘটনাগুলো কি সত্যিই স্বপ্ন না বাস্তব? কিন্তু বাস্তবে তো ওরকম অলৌকিক জিনিসের অস্তিত্ব থাকতে পারে না, এ যে অসম্ভব। তাহলে মেঝেতে রক্তের দাগটা কোথা থেকে এলো? আর যদি স্বপ্নই হয়, তার সঙ্গে বাস্তবের এত মিল থাকে কিভাবে? গোড়ার মৃত্যুর সময়ও স্বপ্নের সঙ্গে বাস্তবের অদ্ভুত এক মিল ছিল, কিন্তু কোনোভাবেই খুনি কে তা বোঝা যায়নি। একটা দীর্ঘশ্বাস ফেলে তারকবাবু উঠে দাঁড়ালেন। ডান পায়ের পাতায় রক্ত জমে ভালোই ব্যথা হয়েছে। এই আঘাতটাই বা কখন হলো মনে পড়ল না তার। ফ্রেশ হয়ে খানিকক্ষণের মধ্যেই স্পটে পৌঁছে যান মিস্টার তারকনাথ মজুমদার। প্রিয়ব্রত সান্যালও এলেন প্রায় সঙ্গে সঙ্গে। রাতে মেয়েটা অ্যাপার্টমেন্টে একাই ছিল। খুনি বাইরে থেকে এসে দরজায় নক করতে মেয়েটা দরজা খুলে দেয়। তাই মনে হচ্ছে খুনি মেয়েটার পূর্ব পরিচিত। না হলে অচেনা কেউ ডাকলে নিশ্চয়ই রাতে নিজের ঘরের দরজা খুলতো না মেয়েটা। হ্যাঁ, মেয়েটার নাম কি বলো তো? ও সরি, ওর নাম ইন্দ্রাণী। ইন্দ্রাণী? বিস্ময়ে চেঁচিয়ে উঠলেন তারকবাবু। কি হলো স্যার? তারকবাবু কোনো জবাব দিলেন না, দৌড়ে ইন্দ্রাণীর ঘরে ঢুকলেন। বাপমা মরা মেয়েটাকে বড় ভালোবাসতেন তিনি। সেই 16 বছর বয়স থেকে উনি ওর নিত্যদিনের সঙ্গী। তার প্রাণহীন দেহটি দেখে আর নিজেকে সামলাতে পারলেন না, কান্নায় ভেঙে পড়লেন তারকবাবু। তিনি নিজে বিয়ে করেননি, ইন্দ্রাণী তার মেয়ের মতোই ছিল। ব্যাপার বুঝতে পেরে স্যারের এই দুর্দিনে প্রিয়ব্রত আর তাকে পুলিশি কাজে জড়াননি। দুজন জুনিয়র ইন্সপেক্টরকে নিয়ে ঘরের মধ্যে তল্লাশি চালান। সেখানে একটা নিব ভাঙা পেন পাওয়া যায় শুধু, যার মুখে সামান্য রক্ত লেগে আছে। সেটাকেই স্যাম্পল হিসাবে রাখেন উনি, তবে এর বেশি সেদিন আর বিশেষ কিছুই পাওয়া যায়নি। পরদিন ঠিক সকাল 10টায় একটা জিপ এসে থামল তারকবাবুর ফ্ল্যাটের নিচে। কিছুক্ষণ পর দরজায় টোকা পড়ল। এসো সান্যাল, তোমার অপেক্ষায় ছিলাম। গুড মর্নিং স্যার। মর্নিং, বসো। আচ্ছা, একটু চা বলে দিই? বলে পাশের দোকানে ফোন করে 2টো চা আর 2টো বিস্কিট অর্ডার করে দেন। আপনার পায়ে কি হলো স্যার? ডান পায়ে ব্যান্ডেজ দেখে প্রশ্ন করেন মিস্টার সান্যাল। জানি না, মানে ওই সরু কিছু ফুটে গিয়েছিল কখনো, ঠিক মনে নেই। যাই হোক, বলো, কিছু পেলে ওর ঘর থেকে? না, সেরকম কিছুই নয়। একটা নিব ভাঙা পেন পাওয়া গেছে, সেটা পরীক্ষার জন্য পাঠিয়েছি। গুড। খুনির ব্যাপারে কোনো অবজারভেশন? নো ক্লু স্যার। সিসিটিভি ফুটেজ একবার চেক করব ভাবছি। হ্যাঁ, করো। আর দে। এমন সময় দোকানি এসে চা আর বিস্কুট দিয়ে গেল। সে চলে যেতে তারকবাবু আবার বললেন, হ্যাঁ, যা বলছিলাম, দেখো বাঁ হাতি কাউকে পাওয়া যায় কিনা।
বাঁ হাতি? হ্যাঁ, বাঁ হাতি। ভুলে যেও না ছুরিটা বুকের ডান দিকেই বসানো হয়েছিল, বাঁ দিকে নয়। আমার বাম দিক ইজ ইকুইভ্যালেন্ট টু ইয়োর ডান দিক, বুঝলে? রাইট স্যার, মানে খুনি লেফট হ্যান্ডেড। ও, আর একটা খবর দেওয়ার আছে। গৌরীলাল মানে ওই গোড়ার পোস্টমর্টম রিপোর্ট এসেছে। খুনের আগে তাকে ক্লোরোফর্ম শুকিয়ে তারপর মারা হয়েছে, আর খুঁটটা চালানো হয়েছে গলার ডান দিক থেকে বাঁ দিকে। আহ, মানে এই খুনিও বাঁ হাতি? ইয়ে মানে, সরি স্যার, বাট এটা কি ঠিক? ইয়েস মাই ডিয়ার সান্যাল, ক্লোরোফর্ম শুকিয়ে খুন করলে সামনে থেকে কিভাবে মারবে তুমি তাকে? হ্যাঁ, সে তো বেহুশ হয়ে পড়ে যাবে। সেক্ষেত্রে একমাত্র উপায় পেছন থেকে ক্লোরোফর্ম শুকিয়ে পেছন থেকেই গলায় খুঁট চালানো। আর এভাবে গলায় ডান দিক থেকে বাঁ দিকে খুঁট চালানো ডান হাতে সম্ভবই নয়, মানে এই খুনিও লেফট হ্যান্ডেড। পারফেক্ট। ওহ, ব্রিলিয়েন্ট স্যার, ব্রিলিয়েন্ট। কিন্তু তাও বলা যায় না যে দুটো খুনের খুনি একই লোক, কারণ শহরে লেফট হ্যান্ডেড মার্ডারের তো অভাব নেই। একেবারেই। তার জন্য জানতে হবে খুনের মোটিভ। রাইট স্যার। আচ্ছা, আর একটা জিনিস আপনাকে জিজ্ঞেস করার ছিল। আপনি জানলেন কি করে যে ইন্দ্রাণীকে ছুরি দিয়ে মারা হয়েছে? মানে আমি তো তখনও আপনাকে বলিনি সে কথা। চিন্তিত শোনায় তারকবাবুর গলা। বুঝলে সান্যাল, আমার সঙ্গে বড়ই অদ্ভুত সব ঘটনা ঘটছে। যেমন? যেমন দুটো খুনের প্রত্যেকটার আগে আমি একটা করে দুঃস্বপ্ন দেখেছি। গোরা মারা যাওয়ার আগেও দেখেছি একটা লোক আমায় কিছু বলতে আসছে, লোকটার গলা খুঁট দিয়ে চেরা। ইন্দ্রাণী মারা যাওয়ার আগেও দেখেছি একটা মেয়ে আমায় কিছু বলতে আসছে, আর মেয়েটার বুকের ডান দিকে ছুরি বিদ্ধ। সে কি? এমনটা তো আগে শুনিনি। আমিও না। সবচেয়ে বিশ্রী ব্যাপার হলো, শুনে হয়তো আমাকে পাগলই মনে হতে পারে তোমার, কিন্তু লোকটা বা মেয়েটা দুজনের কারোর মুখের জায়গাতেই নিজের মুখ ছিল না, ছিল আমার মুখ। বলেন কি? হ্যাঁ সান্যাল, আমিও এর মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। সত্যি বলতে কি, জীবনে প্রথম আমি ভয় পেলাম। স্যার, একটা কথা বলি, আপনি এত চিন্তা করবেন না। আমার মনে হয় আপনি খুব স্ট্রেস নিয়ে ফেলছেন, তাই এসব হচ্ছে। তারকবাবু চুপ করে রইলেন। সান্যাল আরও বললেন, আজ তবে আমি আসি স্যার, একবার থানায় যেতে হবে। আপনি দুটো দিন বিশ্রাম নিন, আমি পরে আসব। এই বলে সান্যাল চলে গেলেন। তারকবাবুর বলা কথাগুলো তার মাথায় নানান চিন্তার উদ্রেক করতে লাগলো। তারকবাবু নিজেও ভেবেছেন একজন সাইকিয়াট্রিস্টের সঙ্গে কনসাল্ট করবেন, কিন্তু ডিপার্টমেন্টের লোকেরা যদি পাগল ভাবে। তিনি জানেন সাইকিয়াট্রিস্ট দেখানো মানেই পাগলামি নয়, কিন্তু বাকি লোকেরা তো সে কথা নাও মানতে পারে। ওদিকে থানায় পৌঁছে মিস্টার প্রিয়ব্রত সান্যাল দেখলেন হাবিলদার বিহারীলাল তুলে এনেছে এক মাতালকে। সে নাকি পরশু রাতে কোন অ্যাপার্টমেন্টের সামনে দাঁড়িয়ে একটা সাইকেল চুরির মতলব করছিল। মাতালটি প্রিয়ব্রতকে বলল, আমি চুরি করিনি হুজুর, আমি চুরি করিনি। আমার ওই রকম ওই মোটর লাগানো সাইকেলগুলো চড়ার খুব শখ। আমি শুদ্ধ দেখছিলুম। শুধু দেখেছিলাম তো আর কি করতে শুনে? আমার সামনে চুরি করার এত সাহস তোর হয়নি এখন। আমি চুরি করতাম না হুজুর, বিশ্বাস করুন। শুধু তাই? তুই বেজায়গায় মুছেছিস কেন? ওখানে তো লেখা ছিল ইহা ইহা পেশাব করনা মানা হয়। চোখের সামনে বুড়োটা চাকু নিয়ে ঘুরছে, সেই সব আমাদের চোখে পড়ে না। আর কে কোথায় মুতলো সেই দিকে নজর। এই 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 এক সেকেন্ড, কে চাকু নিয়ে ঘুরেছে? কে তা জানি না হুজুর, তবে এই দুদিন আগে দেখেছি একটা লোক, বয়স ওই 60 মতো হবে, একটা বাড়ি থেকে বেরুলো। লোকটাকে দেখে মনে হয় বেশ মালদার লোক। হ্যাঁ, দুটো পয়সা চাইতে সামনে যেতেই বাঁ হাতে ধরে থাকা চাকুটা একেবারে গাড়ির আলোয় চকচক করে উঠল। হ্যাঁ, আমি আর কিছু বলা সাহস পেলুম না। লোকটাকে চিনিয়ে দিতে পারবে? তা কি করে পারবো হুজুর, মুখটা তো ঢাকা ছিল। ঠিক আছে, তুমি যাও। লোকটাকে আবার দেখতে পাও কিনা পেলে খবর দেবে। জি হুজুর। বলে মাতালটা চলে গেল।
প্রিয়ব্রত বিহারীলালকে বললেন, আরে কোত্থেকে তুললে মালটাকে? তারক স্যারের বাড়ির কাছে পড়ে থাকতে দেখেছি স্যার। কথাটা শুনে ভ্রু কুঁচকে যায় সান্যালের। তারকবাবুর বাড়ির কাছে একটা লোককে বাঁ হাতে ছুরি নিয়ে ঘুরতে দেখা গেছে। ইন্দ্রাণীর বাড়িও তো ওখানেই, আর খুনিও তো বাঁ হাতে। মাতালটা তবে খুনিকে দেখতে পেয়েছে নাকি? কিন্তু সিসিটিভি ফুটেজ দেখে সেরকম কিছুই তো বোঝা যায়নি। ব্যাপারটা স্যারকে জানানো দরকার। বিকেলে না হয় যাবো একবার। বিকালে ইন্সপেক্টর প্রিয়ব্রত সান্যাল রওনা দেন তারকনাথ মজুমদারের বাড়ির দিকে। ওপর মহল থেকে প্রশ্ন করলে ঠিকঠাক উত্তর দেওয়ার মতো কিছুই নেই তাদের হাতে। এবার তাড়াতাড়ি এর একটা নিষ্পত্তি করা দরকার। বাড়ির সামনে পৌঁছে দেখেন মিস্টার মজুমদার কিছু বাচ্চা ছেলে মেয়ের সঙ্গে ইঁট ছুঁড়ে গাছ থেকে আম পাড়ছেন। তিনি প্রায় প্রত্যেকটা ইঁটই একেবারে অব্যর্থ নিশানায় ছুঁড়ছেন, আর একটি করে আম ঝুপ করে মাটিতে পড়ছে। তাই দেখে বাচ্চাগুলোর সে কি আনন্দ! সত্যি স্যার পারেনও বটে। এইভাবেই হয়তো নিজেকে সব সময় আনন্দে রাখার চেষ্টা করেন। প্রিয়ব্রত এতক্ষণ সবার অলক্ষ্যে দাঁড়িয়েছিলেন। তিনিও তাদের সঙ্গে অংশগ্রহণ করতে চান, তাই সেদিকে পা বাড়াতে গিয়ে হঠাৎ কি মনে হতে থমকে দাঁড়িয়ে পড়লেন। তিনি দেখলেন তারকবাবু বাঁ হাতে একটা ছোট পাথর তুলে নিয়ে একটা আম লক্ষ্য করে নিক্ষেপ করেন, আর পাথরটি একেবারে সোজা গিয়ে লাগে ঠিক আমের বোঁটায়। একেবারে অনবদ্য নিশানা। তার মানে তারকবাবুও কি বাঁ হাতি? ভ্রুজোড়া আবারও কুঁচকে যায় প্রিয়ব্রত সান্যালের। কিছু একটা ভেবে তিনি বাড়ি ফিরে যান। বাড়ি ফিরে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়েন। নিজের মনে সাজানোর চেষ্টা করেন সব কিছু। দুটো খুন, গৌরীলাল আর ইন্দ্রাণী, দুজনেই তারকবাবুর পূর্ব পরিচিত। দুটো খুনই হয়েছে রাতে ধারালো অস্ত্র দিয়ে। দুটো খুনির খুনি লেফট হ্যান্ডেড। আশ্চর্য এই যে তারকবাবু নিজেও লেফট হ্যান্ডেড, এবং যদিও এটা মাতালের কথা, সে তারকবাবুর বাড়ির কাছেই একটা 60 বছরের বুড়ো লোককে রাতে চাকু হাতে ঘুরতে দেখেছে। একটা অদ্ভুত সন্দেহ জাগে সান্যালের মনে। তারকবাবুর সঙ্গে এইসবের কোনো সম্পর্ক নেই তো? হঠাৎ মনে পড়ে যায় ইন্দ্রাণীর বাড়িতে পাওয়া সেই পেনটা, আর তারকবাবুর পায়ে সরু কিছুর আঘাতে রক্ত জমাট বেঁধে যাওয়া। এইসব কি ভাবছেন তিনি? নিজের কাজের জায়গায় নিজের সিনিয়রকেই সন্দেহ করছেন। সব ঘটনা আর একবার সাজান তিনি, আর এবারেও একই ডিডাকশন বেরিয়ে আসে। তারকনাথ মজুমদারের বাড়িটা সার্চ করা প্রয়োজন। ওদিকে তারকবাবু বাড়িতে একা সিলিংয়ের দিকে চেয়ে বসে আছেন। সন্ধ্যা হয়েছে। 60 পাওয়ারের একটা বাল্বের সামনে একটা মথ উড়ে এসে বসল। একটা টিকটিকি দূর থেকে সেটাকে দেখল। তারপর দেওয়াল বেয়ে এক পা করে এগিয়ে আসে পোকাটাকে গিলে খাবে বলে। পোকাটা যখন তার থেকে কয়েক আঙুল দূরে, তখন নিজের গতি একেবারে কমিয়ে নিল সে। স্থির কিন্তু কঠিন দৃষ্টিতে চেয়ে আছে পোকাটার দিকে, যেন বশীভূত করে নিচ্ছে। প্রায় 9 বরাবর পা ফেলে এগোচ্ছে সেটা। তারপর হঠাৎ করে বিদ্যুৎ গতিতে ঝাঁপিয়ে পড়ে মথটার ওপর। পোকাটা নড়াচড়া করার সময়টুকুও পেল না। সেকেন্ডের ভগ্নাংশে টিকটিকিটা তার ধারালো দাঁত বসিয়ে দেয় পোকাটার গায়ে। প্রাণের দায়ে ছটফট করে ওঠে সে। কিন্তু সেই ধারালো বিষাক্ত দাঁতের কামড়ে নিস্তেজ হয়ে পড়ে। মুখে করেই আবার তাকে উল্টো করে কামড়ে ধরে টিকটিকিটা। আবারও মথটা প্রাণের দায়ে ছটফট করে ওঠে, কিন্তু আবারও খাদকের সামনে হেরে যায় সে। টিকটিকিটা তাকে আরাম করে গিলে খায়, আর তারপর আবার নিজের জায়গায় ফিরে আসে সে। জুলজুল চোখে সে তাকিয়ে থাকে তারকবাবুর দিকে। ঠোঁটে লেগে থাকে একটা ক্রূর হাসি।
তারকবাবুর মাথার ভিতর থেকে কে যেন বলে ওঠে, দেখেছিস, এইভাবে শিকার ধরতে হয়। ওই টিকটিকিটার মতো তুইও তো একা। তোর ওই দুনিয়ায় নিজের বলে কেউ নেই। সবাই তোর কাজকে ভালোবাসে, টাকাকে ভালোবাসে, তোকে কেউ ভালোবাসে না। তুই মরলে কারোর কিছু যায় আসবে না। তবে তুইও খুব ভালো শিকারী। একটা 25-এর ছোকরার সেই কুচি মেয়েটাকে যেভাবে মারলি, I am very impressed. তারকবাবু যেন বশীভূত হয়ে বিছানা থেকে নামলেন। তাক থেকে একটা ধারালো ছুরি বের করে তার উপরে আঙুল বোলাতে লাগলেন। তারপর আবার মাথার মধ্যে থেকে ভেসে এলো সেই কণ্ঠস্বর, ছুরি ভালো, সামনে থেকে বেশ রসিয়ে রসিয়ে নিঃশব্দে মারা যায়। বন্দুকে বড্ড আওয়াজও হয়। ইতিমধ্যে বাড়ির বাইরে একটা গাড়ি এসে দাঁড়ায়। প্রিয়ব্রত সান্যাল, তিনি আনঅফিসিয়ালি বাড়িটাকে একবার সার্চ করতে চান। তার আন্দাজ ভুল হলে সেটা তাদের দুজনের পক্ষেই ভীষণ অসম্মানজনক হবে। তাই কিছুর একটা অজুহাতে বাড়িটা একবার সার্চ করতেই হবে তাকে। কর্মসূত্রে তিনি আগে অনেকবার এই বাড়িতে এসেছেন, তাই দরজা একবার ঠেলে খুলে যেতেই তিনি কোনো দ্বিধা না করে উপরে উঠে যান। সিঁড়ি বেয়ে উপরে উঠে দেখেন বাঁ দিকের দরজার ফাঁক দিয়ে একটা হলুদ বাল্বের আলো ঠিকরে বেরোচ্ছে। দরজাটা সামান্য ফাঁক করলেন মিস্টার সান্যাল। অল্প আওয়াজ হলো, আর তারপর ঘরের ভেতরের দৃশ্য দেখে হাড় হিম হয়ে গেল তার। সেই হলুদ আলোয় তিনি দেখলেন দরজার দিকে পিঠ করে, অর্থাৎ দেওয়ালের দিকে মুখ করে বসে আছেন তারকবাবু। মেঝেতে কালো রঙের বিশাল ছায়া পড়েছে তার। দরজা খোলার আওয়াজে তিনি মুখটা ধীরে ধীরে পিছনে ঘোরালেন, আর সেই চোখ জোড়া দেখে শিউরে উঠলেন মিস্টার সান্যাল। চোখের সাদা অংশে রক্তজালিকাগুলো যেন টকটকে লাল হয়ে ফেটে বেরিয়ে আসছে। চোখের তারা গোল নয়, লম্বাভাবে চেরা। চোখের চাহনি এমন যেন নতুন শিকার পেয়েছে অনেক দিন পর। এবার আস্তে আস্তে সম্পূর্ণ সামনের দিকে ফেরেন তারকবাবু। হাতের ছুরিটা দাঁতের শাড়ির মাঝে কামড়ে ধরেন এবং ঠিক টিকটিকির মতোই হাত ও পায়ের সাহায্যে হামাগুড়ি দিয়ে আস্তে আস্তে এগোতে থাকেন প্রিয়ব্রত সান্যালের দিকে। ভয়ঙ্কর সেই দৃশ্য দেখে যেন শ্বাস রোধ হয়ে যায় মিস্টার সান্যালের। ভয়ে তিনি দুপা পিছিয়ে আসেন। গলা থেকে কোনো আওয়াজ বেরোয় না তার। তবে পুলিশের চাকরি তিনিও অনেক দিন ধরেই করছেন, তাই নিজের অজান্তেই কোমর থেকে বন্দুকটা যেন হাতের মুঠোয় চলে আসে। শক্ত করে চেপে ধরেন সেটাকে। তারকবাবু যখন তার থেকে হাত পাঁচেক দূরে, তখন হামাগুড়ি দিতে দিতেই একবার থমকে দাঁড়ালেন তিনি। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন সান্যালের দিকে, ঠিক যেমন টিকটিকি তার শিকারকে বশে আনার চেষ্টা করে। আর তারপর হঠাৎ মুখ খুলে নিজের জিভ সামনের দিকে যতটা সম্ভব প্রসারিত করেন তিনি। ছুরিটা মুখ থেকে সামনে পড়ে যায় এবং বাঁ হাতে সেটা নিয়ে তীব্র বেগে ছুটে আসেন মিস্টার সান্যালের বুক লক্ষ্য করে। প্রথমটা থতমত খেয়ে গেলেও নিজেকে সামলে নেন মিস্টার সান্যাল এবং হাতে ধরে থাকা পিস্তলটা দিয়ে গুলি চালান ছুরিটাকে লক্ষ্য করে। গুলি লেগে সেটা ছিটকে যায় খাটের তলায় এবং সেই কান ফাটানো আওয়াজে তারকবাবু যেন খানিকটা সরে গিয়ে আর্তনাদ করে ওঠেন, আর সঙ্গে সঙ্গেই মেঝেতে পড়ে জ্ঞান হারান। বিস্ফারিত চোখে সেদিকেই বন্দুক তাক করে খানিকক্ষণ দাঁড়িয়ে থাকলেন মিস্টার সান্যাল। উত্তেজনায় সারা শরীর কাঁপছিল তার। কি হচ্ছে, কেন হচ্ছে, কিছুই মাথায় ঢুকছে না। আপাতত তারকবাবুকে থানায় নিয়ে গিয়ে নজরবন্দি করা আবশ্যিক মনে করে তাই করলেন তিনি।
সকাল 6টা নাগাদ তারকবাবু চোখ খুললেন। মিটমিট করে চেয়ে দেখলেন তিনি থানায় বসে আছেন। সামনের চেয়ারে সান্যাল চোখ বুজে বসে, মুখে ক্লান্তির ছাপ স্পষ্ট। কি ব্যাপার প্রিয়, আমি থানায় এলাম কখন? গলার স্বরে সঙ্গে সঙ্গে চোখ খুলে তাকালেন প্রিয়ব্রত। অজস্র প্রশ্ন, কৌতূহল তার মনে দানা বেঁধে রয়েছে। প্রথমেই নজরে পড়ল তারকবাবুর চোখের দিকে, সম্পূর্ণ স্বাভাবিক। আপনার শরীর ঠিক আছে তো স্যার? অল্প মাথা ব্যথা আছে আসলে। কাল রাতেও আমি আবার একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি, কিন্তু আমি এখানেই বা এলাম কখন? বলছি কি স্বপ্ন দেখেছেন? তোমায় নিয়েই। বাহ, বলুন তো শুনি। স্পষ্ট মনে নেই, তবে আগের দুটো স্বপ্নের থেকে একটু আলাদা রকমেরই। দেখলাম একটা ঘর, হলুদ আলো টিম টিম করে জ্বলছে। ঘরটার বাইরে তুমি পুলিশের ইউনিফর্ম পরে দাঁড়িয়ে। অন্ধকারে মুখটা বোঝা গেল না, আর তোমার সামনে মানুষের মতোই বড় একটা টিকটিকি, না 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 সেরকমই কি একটা, তোমার দিকে এক পা করে এগোচ্ছে। ল্যাসটা এদিক থেকে ওদিকে যাচ্ছে, আবার ওদিক থেকে এদিকে আসছে বারবার। টিকটিকিটা যখন তোমার একেবারে সামনে, তুমি স্যার বলে চিৎকার করলে। আমি বিছানা থেকে নামতে গেলাম, আর তখনই সেই প্রাণীটা আমার দিকে ফিরে তাকালো। ও কি হিংস্রতার দৃষ্টি! আর ওই হাত অন্ধকারে যেন তার ওই চেরা চোখ যেন স্বয়ং শয়তানের এক রূপ। আমি নামতে গিয়েও নামতে পারলাম না। তখন সেটা তোমার দিকে আবারও ঘুরে এগোতে লাগলো, আর তখনই একটা কি কান ফাটানো শব্দে সেটা যেন যেন মাঝখান থেকে থেঁতলে গিয়ে ফেটে ছড়িয়ে পড়লো চারিদিকে। তার বিকট চিৎকার আমার কানে এখনো যেন বাজছে। তাহলে এই স্বপ্নে আমি ভূত নই, তাই তো? যাক, শুনেও শান্তি, কারণ এর আগে যাদের স্বপ্ন দেখেছেন পরের দিনই তাদের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। সম্মতি জানিয়ে ঘাড় নাড়লেন তারকবাবু। সাবধানে থেকো। এদিকে যেন দুয়ে দুয়ে 4 করতে পারছেন মিস্টার সান্যাল। আগের রাতে স্যারের ওই দৃষ্টি দেখে তিনি এইটুকু নিশ্চিত যে সেটা কোনো সুস্থ মানুষের চোখ হতেই পারে না। তার সন্দেহ তারকবাবু নিশ্চয়ই কোনোভাবে মানসিক বিকারগ্রস্ত। তাই ডিপার্টমেন্টের সাইকিয়াট্রিস্ট ডাক্তার মধুশ্রী সরকারকে তিনি যত তাড়াতাড়ি সম্ভব সেখানে একবার আসতে বলেছেন। প্রিয়ব্রতকে চুপ থাকতে দেখে তারকবাবু জিজ্ঞাসা করলেন, তুমি কি আমার থেকে কিছু লুকোচ্ছ? আমি থানায় বা কখন এলাম বলে না তো? বলছি স্যার, একটা কথা জিজ্ঞেস করব। ইশারায় হ্যাঁ বললেন মিস্টার মজুমদার। এই যে দুটো খুনের আগের রাতে আপনি ভিকটিমদের নিয়ে স্বপ্ন দেখলেন, আপনার স্বপ্নের সঙ্গে খুনের প্যাটার্নের যে এত মিল, এ ব্যাপারে আপনার কোনো ওপিনিয়ন নেই? তারকবাবু কিছু একটা ভেবে কি বলতে যাচ্ছিলেন, এমন সময় ডক্টর সরকার এসে হাজির। তারকবাবু কিছু একটা ভেবে কি বলতে যাচ্ছিলেন এমন সময় ডক্টর সরকার এসে হাজির। গুড মর্নিং। গুড মর্নিং ডক্টর, প্লিজ হ্যাভ এ সিট। আপনি হঠাৎ এলেন সকালে? বেশ অবাক হয়েই প্রশ্ন করলেন তারকবাবু। হ্যাঁ, আমাকে তো মিস্টার সান্যালই ডেকে পাঠিয়েছিলেন। হ্যাঁ স্যার, আমি ওনাকে আসতে বলেছিলাম। আসলে কাল রাতে আপনি যেটা দেখেছেন সেটা পুরোপুরি স্বপ্ন নয়। মানে আমি সত্যি আপনার বাড়ি গিয়েছিলাম, সেখানে হলুদ রঙের সেই বাল্ব জ্বলছিল, তবে ওই টিকটিকির মতো প্রাণীটা ছিল না, তার জায়গায় ছিলেন আপনি নিজে। কি বলছো কি? চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তারকনাথ মজুমদার। উত্তেজনায় তার লোম খাড়া হয়ে গিয়েছে। ঠিকই বলছি স্যার, প্লিজ শান্ত হন আপনি। বলে তিনি ডক্টর মধুশ্রী সরকারকে তারকবাবুর স্বপ্ন, সেই প্যাটার্নে খুন আর গত রাতের কাহিনী সবটা খুলে বলেন। তারকবাবুও সবটা শুনলেন, মুখ দিয়ে টু শব্দটিও করলেন না। সব কিছু শুনে খানিক চুপ করে থেকে কি যেন ভাবেন ডক্টর সরকার। তারপর তারকবাবুকে জিজ্ঞাসা করেন, আপনার বাড়িতে কে কে আছেন মিস্টার মজুমদার? কেউ না, আমি একাই থাকি। বিয়ে করেননি? না। আপনার মা বাবা? যখন 5 বছর বয়স মা খুন হন, বছর 2 পরে বাবাও চলে যান। তখন থেকে এই প্রফেশনে আসবো বলেই ঠিক করি আমি। তখন থেকেই আমিও একা। ডক্টর সরকার আরও কিছুক্ষণ চুপ করে থাকেন। ভ্রুজোড়া কুঁচকে যায় ওনার। তারপর বিড়বিড় করে বলেন, স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার।
দুজনেই সন্দিগ্ধ দৃষ্টিতে তাকান ডক্টর সরকারের দিকে। এছাড়া এর কোনো ব্যাখ্যা হতে পারে না। স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার মানে একজন মানুষের মধ্যেই দুই বা ততোধিক ভিন্ন সত্তা। একটি সত্তা প্রকট হলে দ্বিতীয় সত্তা প্রচ্ছন্ন থাকে, আবার দ্বিতীয় সত্তা প্রকট হলে প্রথম সত্তা প্রচ্ছন্ন হয়ে যায়। একে সুইচিং বলে। তাদের বৈশিষ্ট্য আসল মানুষটার থেকে সম্পূর্ণ আলাদাও হতে পারে। যেমন সাপোজ কেউ ঈশ্বরে বিশ্বাসী কিন্তু তার দ্বিতীয় সত্তা ঘোর নাস্তিক, বা সাপোজ কেউ পেশায় একজন ডক্টর কিন্তু তার দ্বিতীয় সত্তা হতেই পারে একজন মার্ডারার। কখন কোন পার্সোনালিটি গ্রো করবে তার কোনো নির্দিষ্ট কারণ বা সময় থাকে না। কিন্তু এটা হয় কেন? কারণ অনেক কিছুই হতে পারে। ছোটবেলায় প্রচণ্ড মানসিক স্ট্রেস, একাকিত্ব, কিছু না পাওয়ার তীব্র ক্ষোভ ইত্যাদি বিভিন্ন কিছুই। কিন্তু আমার ধারণা মিস্টার মজুমদারের একাকিত্বই এর জন্য দায়ী। ওনার দ্বিতীয় সত্তা পাশবিক কাজে আনন্দ পায়, তখন বাস্তব জ্ঞান তার থাকে না। সেই অবস্থায় তিনি যা করেন সেগুলোই স্বপ্নের মতো মনে হয় তার। তারকবাবুর হঠাৎ মনে পড়ে যায় একটা কান্নার শব্দ। কেন জেঠু, কেন? ইন্দ্রাণীকে সত্যিই বড় ভালোবাসতেন তিনি। চোখের এক কোণ দিয়ে জল গড়িয়ে পড়ে। আচ্ছা ডক্টর, একটা কথা বলুন, এই দ্বিতীয় সত্তা কিভাবে প্রকট হবে, বা একবার প্রকট হলে কিভাবে আবার প্রচ্ছন্ন হবে, তার কি কোনো পদ্ধতি আছে? না, দেয়ার ইজ নাথিং স্পেসিফিক, বাট কিছু সিচুয়েশন বা বিশেষ কোনো জোরালো শব্দ বা ঘটনা এই সুইচিংয়ের জন্য দায়ী। স্যারের ক্ষেত্রে পিস্তলের জোরালো আওয়াজ দ্বিতীয় সত্তাকে প্রচ্ছন্ন করে দেয়। এর কোনো প্রতিকার? ধরা গলায় জিজ্ঞেস করলেন তারকবাবু। আই এম সরি মিস্টার মজুমদার, বাট এর এখনও সেভাবে কোনো মেডিকেশন নেই। পেশেন্টকে কাউন্সেলিংয়ের মধ্যেই থাকতে হয়। যে সমস্ত সিচুয়েশন এই সুইচিংকে ট্রিগার করে সেগুলো থেকে দূরে থাকাই এর একমাত্র প্রতিকার। তিনজনেই নীরব থাকে কিছুক্ষণ। তারপর মিস্টার সান্যাল বলেন, ওকে ওকে ওকে, থ্যাংক ইউ ডক্টর সরকার। আপনাকে হয়তো আর একবার খুব তাড়াতাড়ি দরকার পড়বে আমাদের। নো প্রবলেম অ্যাট অল। হেসে উঠে পড়লেন ডক্টর মধুশ্রী সরকার। চলি তাহলে। বলে বেরিয়ে গেলেন তিনি, আর সঙ্গে সঙ্গেই আরেকটি গাড়ি এসে দাঁড়ালো থানার সামনে। দুজন লোক এসে মিস্টার সান্যালের টেবিলে একটা কাগজ রেখে চলে গেলেন। ডিএনএ পরীক্ষার রিপোর্ট। মিস্টার সান্যাল দেখলেন রিপোর্টে লেখা আছে, ইন্দ্রাণীর হাতের সামনে পড়ে থাকা পেনের মুখে যে রক্ত লেগেছিল তার সঙ্গে তারকবাবুর মাথার চুলের ডিএনএ সম্পূর্ণ এক। রিপোর্টটা ঘুরিয়ে স্যারের সামনে রাখলেন মিস্টার সান্যাল। গম্ভীরভাবে বললেন, কাল আপনার মাথার একটা চুল নিয়ে হাই প্রায়োরিটি হিসেবে ডিএনএ টেস্টের জন্য পাঠিয়েছিলাম। রিপোর্ট দেখে তারকবাবুর বুঝতে কিছুই বাকি রইল না। নিজের প্রতি ঘেন্নায় নাকি দুঃখে চোখ বুঝলেন তিনি। সেখান দিয়ে নোনা জলের ধারা বইতে লাগলো। বাপ মা মরা মেয়েটা কতই না ভালোবাসত ওনাকে। গোড়া গ্রামে নিজের মা বউকে রেখে পেটের দায় এসে পড়ে থাকতো তার কাছে, কতই না ভরসা করত তাকে। সমস্ত ঘটনা ও তথ্য প্রমাণের ভিত্তিতে খুনি কে তা স্পষ্টতই বোঝা যাচ্ছে। কঠিন স্বরে জবাব দিলেন মিস্টার সান্যাল। স্যার, আমি বলছিলাম কি স্যার? সান্যালের কথার মাঝেই বলে ওঠেন মিস্টার মজুমদার। হ্যাঁ, আমি তোমার স্যার নই। ভ্রুজোড়া কুঁচকে যায় মিস্টার সান্যালের। হ্যাঁ হ্যাঁ, ঠিকই শুনছো, আমি তোমার স্যার নই। আমি আমি একজন ক্রিমিনাল, একজন খুনি। এভাবে বলবেন না স্যার, আমি বুঝতে পারছি। আমি তোমার স্যার নই। চিৎকার করে ওঠেন মিস্টার তারকনাথ মজুমদার। তোমার সামনে একটা খুনি বসে, যার এগেনস্টে দুজন নির্দোষ মানুষকে খুন আর একজন পুলিশ অফিসারকে অ্যাটেম্পট টু মার্ডারের মতন জামিন অযোগ্য কেস রয়েছে। ইউ নো ভেরি ওয়েল হোয়াট টু ডু উইথ দিস বাস্টার্ড, ডোন্ট ইউ? কিন্তু স্যার, ডক্টর সরকার তো বললেন খুনগুলো আপনি সজ্ঞানে করেননি, তখন আপনার। না সান্যাল, না। আমি আমি এই দুটো হাত দিয়ে ওই ফুলের মতো মেয়েটার বুকে ছুরি বসিয়েছি। এর কোনো ক্ষমা নেই, এর কোনো ক্ষমা থাকতেও পারে না। এইভাবে খানিকক্ষণ বার্তালাপের পর স্থির হয় তারকবাবুকে একটা কেবিনে বন্ধ রাখা হবে, যাতে সেই সুইচিং হলেও
তা কোনো রকমভাবে অনিষ্ট করতে না পারে। তিনি নিজেকে জেলেই রাখতে চেয়েছিলেন, কিন্তু মিস্টার সান্যাল তা হতে দেননি। তবে কেবিনটাও জেলের থেকে খুব একটা আলাদা নয়। তফাৎ বলতে এর সঙ্গে আলাদা একটা বাথরুম আছে, আর এর মধ্যে দিনের আলো প্রবেশ করতে পারে। কেবিনের বাইরে 2জন কনস্টেবল পাহারা দেবে, যাতে কোনোভাবেই তিনি বেরোতে না পারেন। তারপর সেই কেস কোর্টে উঠবে এবং আদালত যা শাস্তি দেবে তাই চূড়ান্ত বলে মেনে নেওয়া হবে। এই সমস্ত ব্যবস্থাদি সম্পন্ন করতে বিকেল হয়ে গিয়েছে। পাখিদের দল ক্লান্ত হয়ে বাসায় ফিরে যাচ্ছে এবার। মিস্টার সান্যাল ও মিস্টার মজুমদার দুজনেই একেবারে বিধ্বস্ত। কম ঝক্কি যায়নি তাদের ওপর দিয়ে। প্রিয়ব্রত এতদিন যাকে নিজের গুরু হিসাবে মেনে এসেছেন, যাকে নিজের পাথেও ভেবে এসেছেন, তিনি নিজে আজ ঘোর বিপদের মুখে। কোনো অপরাধ না করেও তার বিরুদ্ধে আজ খুনের মতো প্রাণঘাতী অভিযোগ। সমস্ত প্রমাণ তার বিরুদ্ধেই কথা বলে। কিভাবে বাঁচাবেন তিনি স্যারকে? কিভাবে প্রমাণ করবেন যে খুনগুলো তিনি নয়, তার দ্বিতীয় সত্তা করেছে? ওদিকে কেবিনে ঢুকে দরজা বন্ধ করে মাথা নিচু করে মাটিতেই বসে পড়েন মিস্টার মজুমদার। দীর্ঘ 23 বছরে একটু একটু করে তিনি চাকরি জীবনে যতটুকু মান, সম্মান, খ্যাতি অর্জন করেছিলেন, নিমেষেই যেন সমস্তটা শেষ হয়ে গেল। কে এই দ্বিতীয় সত্তা? কোত্থেকে এলো এই রোগ, যেটা নিমেষে তার জীবনকে পুড়িয়ে ছাড়খাড় করে দিল? নিজের প্রতি দুঃখ, রাগ, ঘৃণা, অপরাধ বোধ যেন কুড়ে কুড়ে খেতে লাগলো তাকে। কোন মুখ নিয়ে তিনি বাইরের জগতের কাছে দাঁড়াবেন? কি উত্তর দেবেন সবার প্রশ্নের? ভাবতে ভাবতে ঘুমের কোলে নেতিয়ে পড়েন তারকবাবু। মাঝরাতে আবার ঘুম ভেঙে উঠে বসেন তিনি। ইন্দ্রাণীর আর্তনাদ যেন এখনো কানে বাজছে তার, অথচ মেয়েটাকে ফিরিয়ে আনার কোনো রাস্তা নেই। একটা দীর্ঘশ্বাস ফেলে বাথরুমের দিকে যান তিনি। সেখানে আলো নেই কিছু, কেবিনের আলোই কোনো মতে অন্ধকার কাটিয়েছে। বেসিনের ওপর লাগানো আয়নার দিকে এক ঝলক তাকিয়ে এগিয়ে যান এবং সঙ্গে সঙ্গেই মনটা খচ করে ওঠে তার। আবারও ফিরে আসেন আয়নার সামনে, কিন্তু সেখানে তার নিজের প্রতিচ্ছবি দেখে ভয়ে পাথর হয়ে যান তারকনাথ মজুমদার। আয়নার ওপারে যে দাঁড়িয়ে রয়েছে, তার সঙ্গে তার নিজের কোনো অমিল নেই, কেবল চোখ জোড়া ছাড়া। মানুষের চোখের মণি যে এমন লম্বালম্বি চেরা হতে পারে তা কল্পনাও করেননি তিনি। চোখের রক্তজালকগুলো এতটাই লাল যেন ছিঁড়ে ফেটে যাবে এক্ষুনি। প্রচণ্ড ক্রোধ, হিংসা যেন লাভার মতোই ঠিকরে বেরিয়ে আসছে সেখান থেকে। চোখ সরাতে পারেন না তারকবাবু, যেন মাথার ভিতর থেকে এক লাঞ্ছনা ভরা ক্রূর হাসি শুনতে পান। তুই তুই আমাকে সাজা দিবি? তুই? তারকবাবু জোর গলায় বলার চেষ্টা করেন, হ্যাঁ আমি তোকে ছাড়বো না, তুই আমার সব কিছু কেড়ে নিয়েছিস, আমি তোকে কিছুতেই ছাড়বো না। কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোয় না তার। নিজের জিভের ওপর নিজেরই অধিকার নেই যেন। আবারও সেই অপার্থিব কণ্ঠস্বর ভেসে আসে তার মাথার মধ্যে থেকে, তুই তুই আমার কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না। অনেক দিন হলো রক্তের স্বাদ পাইনি। আয় আয়, তোকে তোর মা বাবার, তোর মেয়ের কাছেই পাঠাই। শুনে যেন নিজের ওপর আর নিয়ন্ত্রণ রাখতে পারেন না তারকবাবু। বজ্র মুষ্টি নিয়ে সর্বশক্তি দিয়ে আঘাত করেন আয়নায়, ভেঙে সেটা টুকরো টুকরো হয়ে যায়। তারপর সেখান থেকে একটা বড় ধারালো কাঁচের টুকরো তুলে নেন বাঁ হাতে। নিজের হাত যেন নিজেরই অধীনে থাকে না তার, আর সেই ভাঙা টুকরোটা সোজা ঢুকিয়ে দেন তার নিজের পেটে। যন্ত্রণায় দু চোখ বিস্ফারিত হয়ে যায় তার। টুকরোটা বের করে নেন পেট থেকে, সাথে সাথেই ফিনকি দিয়ে রক্ত ঝরতে থাকে সেই ক্ষতস্থান থেকে। প্রবল রক্তপাতে ধীরে ধীরে অচেতন হয়ে পড়েন তিনি।
হাতে সেই কাঁচের ফলা ধরেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল অফিসার তারকনাথ মজুমদার। সকালে হাজার ডাকাডাকি করেও যখন ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায় না, তখন বাধ্য হয়েই দরজা ভেঙে কেবিনের ভেতরে ঢোকেন প্রিয়ব্রত আর আবিষ্কার করেন তার স্যারের ঠান্ডা নিথর দেহখানা। বাকরুদ্ধ হয়ে হাঁটু মুড়ে বসে পড়েন সেই মৃতদেহের সামনে। তারকবাবুর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ওনার চোখের পাতা সরিয়ে দেন একবার, আর দেখেন তারকবাবুর চোখের একটা মণি কালো এবং গোল, এবং আর একটাও কালো কিন্তু লম্বা লম্বি চেরা। বুকের মধ্যে যেন দামামা বেজে ওঠে প্রিয়ব্রত সান্যালের। আত্মহত্যা নাকি সুইচিংয়ের ফলে নিজেই নিজেকে খুন করলেন মিস্টার তারকনাথ মজুমদার? শুনছিলেন দ্য মিস্ট্রি টেলার অরিজিনালসের জিঘাংসা। তারকনাথ মজুমদারের ভূমিকায় বুবাই, প্রিয়ব্রত সান্যাল, শুভম, পুলিশ রূপম, ইন্দ্রাণী, প্রিয়া, গোড়ার স্ত্রী ঋতুপর্ণা, বিহারীলাল, শুভম, মাতাল, রৌনক, ডক্টর মধুশ্রী সরকার, খুশি। গল্পটি শুনে কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানান। ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। এই ধরনের আরও অনেক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ফিরছি খুব তাড়াতাড়ি আরও একটি রোমহর্ষক গল্প নিয়ে। আমাদের সাপোর্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।